নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 20টি প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। কমেছে হিন্দু, বাড়ছে মুসলিম, জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন শাহ। ঝাড়খণ্ডে ডিভিসির দপ্তরের সামনে তৃণমূলের বিক্ষোভ। অভিযুক্তকে জমা নিয়ে এই ধর্ষণকাণ্ডে সরকারকে বিধে যোগী মডেলের পক্ষে সওয়াল শুভেন্দুর। তৃণমূলের প্রাণভোমরা ধরা পড়ে গিয়েছে, ছেলেবেলার গল্প শুনিয়ে আতঙ্ক বাড়ালেন সুকান্ত। বিজেপি এলে রাজ্যে উত্তরপ্রদেশ মডেল, নারী সুরক্ষায় ফের আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর। যোগী রাজ্যে পা উত্তরসূরির, কোন সূত্র ধরে দারুল উলুমে তালিবান বিদেশমন্ত্রী। রাজ্যে মেডিকেল পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে এবার গর্জে উঠলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। স্বচ্ছ তদন্তের দাবিতে সোচ্চার জাতীয় মহিলা কমিশনও। সেই নাগড়া কাটাতে গিয়েই ত্রাণবিলি শঙ্কর ঘোষের, বললেন দুর্বৃত্তদের কোনো ছাড় নেই। সোনালী খাতুনদের ভারতীয় ঘোষণা বাংলাদেশের জেলা আদালতের। 1000 টাকা দিতে না পারায় টোটো চালকের পা ভাঙল সিভিক ভলেন্টিয়ারের, মালদহে তুলকালাম। 2014 থেকে 2020 দক্ষিণ দমদম পুরসভার 329 জনের নিয়োগের পিছনে কত টাকার লেনদেন, উত্তর খুঁজতে ম্যারাথন অভিযান ইডির। মানুষের পাশে থাকার নাম নেই, তৃণমূলের পতাকা ঠিক করতে ব্যস্ত পুলিশ, নির্জলতার ভিডিও পোস্ট শুভেন্দুর। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের পাল্টা নিশানা, বিজেপিকে ওড়িশায় ঘটনায় খোঁচা শশীর। হ্যালো মমতা দিদি, পাহাড়ে জলের অভাব, ফাঁকা করে মুখ রেখে ব্যঙ্গ বিজেপির রাজবিস্তের। খেলা হবে তেজস্বীর গড়ে, নামতে পারেন প্রশান্ত কিশোর, আমেঠিতে রাহুলের মতো পরিণতির হুঁশিয়ারি। এসআইআর এ দেরি হলে 5 তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। আল্লাহ ওই গুন্ডার হিসাব নেবে, মোদি নেতানিয়াহুর প্রশংসা করায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ওয়েসি। আমি তো খেলতে চাই, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন জাদেজা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। মাঝে ব্যবধান প্রায় 2 মাসের, যে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা যেন রূপ পেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। অনুপ্রবেশকে দেশের ডেমোগ্রাফি বদলের অনুঘটক হিসেবে দেখালেন তিনি। বরাবরই যে বিতর্ক বিবাদে লিপ্ত হয়েছে কেন্দ্র এবং রাজ্যকে, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি বদলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকেই দায়ী করেছিলেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেই একই প্রসঙ্গ শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। দেশে মুসলিম জনসংখ্যার সেই বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হওয়া অনুপ্রবেশকারীদেরকে দায়ী করলেন তিনি। অন্যদিকে কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে সব শেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। শুক্রবার ওই অনুষ্ঠানে অনুপ্রবেশ প্রসঙ্গে বলতে গিয়ে এসআইআর এর কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ জুড়ে সমস্ত অন্তর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা কমিশনের দায়িত্ব। যদি ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকে তাহলে তারা ভারতের রাজনৈতিক এবং প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণের অংশ হয়ে যাবেন, যা কখনো কাম্য নয়। গণতন্ত্র এইভাবে চলতে পারে না। অবশ্য শাহের এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার বলেই দাগিয়েছে কংগ্রেস। অনুপ্রবেশ ইস্যুকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলিকে এড়িয়ে যেতে চাইছেন বলেই মত প্রধান বিরোধী দলের। ঝাড়খণ্ডের পাঞ্চেত দামোদর ভ্যালি কর্পোরেশন দপ্তর ঘেরাও করে তীব্র বিক্ষোভ সরব হল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের উপস্থিত ছিলেন অনেকেই। রাজ্যের শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এই কর্মসূচিতে সরকার শ্রম এবং আইন মলয় ঘটক সরাসরি ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, একসময় দামোদরকে বাংলার দুঃখ বলা হতো, এখন ডিবিসির বাঁধ বাংলার চাষিদের সর্বনাশ করছে। প্রতি বছর পরিকল্পনা করে জল ছাড়ে, ফলে হাজার হাজার একর জমি ফসল ডুবে যায়। আর এটা সহ্য করা হবে না। ডিবিসিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়া হলে ভবিষ্যতে সমস্ত ক্ষয়ক্ষতির দায়ভার নিতে হবে ডিবিসিকে। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ঘেরাও করা হয়েছে, শনিবার প্রয়োজনে অফিস ঘেরাও করে বসে থাকা হবে। বাংলার ক্ষতি চলতে দিলে বৃহত্তর আন্দোলন হবে। স্থানীয়দের উদ্বেগ সামনে আনেন নেতৃত্ব। বিক্ষোভ জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংহ, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং পুরুলিয়া তৃণমূল নেতা অমরচন্দ্র মাঝিও উপস্থিত ছিলেন। অমরচন্দ্র মাঝি অভিযোগ করেন, পাঞ্চেত জলাধারে ডিবিসি সোলার প্রজেক্ট করতে চাইছে। পুরো জলাধার জুড়ে প্যানেল বসালে হাজার হাজার মৎস্যজীবীরা জীবিকা শেষ হয়ে যাবে। বিকল্প ব্যবস্থা না করে এই প্রকল্প চলতে দেওয়া যাবে না।
অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত। একের পর এক ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারকে বিঁধে উত্তরপ্রদেশ মডেলের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান পশ্চিমবঙ্গ অনুসরণ করুক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মডেলের শাস্তিকে, অর্থাৎ ধর্ষণের মতো অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারে পরে এনকাউন্টার করা দরকার বলে মনে করেন বিরোধী দলনেতা। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া সন্ধ্যাবেলায় ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এখন তোলপাড় গোটা বাংলা। এদিকে জলপাইগুড়ি রাজগঞ্জেও এক 60ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। এইসব ঘটনায় অভিযুক্তরা যাতে পার না পান তাদিকে খেয়াল রাখতে হবে রাজ্য সরকারকে, এমনই বোঝালেন শুভেন্দু অধিকারী। তাই খরচে নিদান দিয়েছেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠক থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যের একের পর এক ধর্ষণ কাণ্ড নিয়ে সরকারকে নিশানা করেছেন তিনি। একই সঙ্গে রাজ্যে ঘণ্টা একই সব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতিও দাবি করেছেন। রাজ্যের বিরোধী দলনেতার কথায় জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুর এলাকায় বছর দুয়েক আগে একটি মেয়ের ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়, কিন্তু এখনও তা কার্যকর হয়নি। তবে এরপরে শুভেন্দু যোগী মডেলের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, কিছু হলেই তো পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়, কিন্তু এই ঘটনাগুলির ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকে না। অন্যদিকে জেলা আহ্বায়ক করা হয়েছে, তবে এনকাউন্টার তত্ত্ব এখনও শুভেন্দু অধিকারী একা বলছেন এমনটা নয়। এর আগে আরজিকরের ঘটনার সময়তেও এই দাবি উঠেছিল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে কথা বলেছিলেন। এই রাজ্যে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে যে বিরোধিতা করছেন তা কার্যত বেনজির। গোটা দেশে এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে তার বিরোধিতা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতানেত্রীরা, তাতে অনেকেই ভেবে পাচ্ছেন না যে বিরোধিতার কারণ কি। ইতিমধ্যেই এসআইআর হওয়ার আগে নির্বাচন কমিশনের মধ্যে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে, আর তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক বেলগাম মন্তব্য করতে শুরু করেছেন। কোথাও তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করছেন, আবার কোথাও বা এসআইআর এর মধ্য দিয়ে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছেন বলেই দাবি করেন। আসলে এই সমস্ত কিছুই যে আতঙ্ক থেকে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধীদের কাছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেবেলায় শোনা গল্পের কথা উল্লেখ করে তৃণমূলের প্রাণ ভোমরা ধরা পড়ে গিয়েছে, এই জন্যই তাদেরকে ছটফটানি বলেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ছোটবেলায় একটা গল্প পড়েছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের পাড়ের একটা ছোট তালগাছে আছে, তালগাছের মধ্যে একটা ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটা ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। আর তৃণমূল কংগ্রেস এই সরকার এবং সরকারকে টিকে থাকার প্রাণটা ওই রকম ভোমরার মধ্যে আছে। আর সেই ভোমরাটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার। স্বাভাবিকভাবেই সেই ভোমরাকে যখন মারা হচ্ছিল তখন রাক্ষসেরা চেঁচামেচি করছিল। টানা বৃষ্টিতে ধস এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং, কালিম্পং এবং মিরিকের পাহাড়ি অঞ্চল যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি জলপাইগুড়ি, কোচবিহার সংলগ্ন এলাকাও বানভাসী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে গোটা ঘটনাকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবি তুলেছেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্ত। দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের দুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজু বিস্তা। অভিযোগ ওঠে, রাস্তার ধারে নলকূপ থাকলেও জলের দেখা মিলছে না। আশেপাশের গ্রামেও একই অবস্থা। সেই সময় এক ফাঁকা পাইপের মুখ রেখে কটাক্ষে সুরে রাজু বিস্তা বলেন, হ্যালো মমতা দিদি, ये हर घर जल का नल है, लेकिन यार आपका पानी नहीं है, सुना दे रहा है। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট দুনিয়ায় হাসির রোল পড়ে যায়। এদিকে রাজু বিস্তা ফের দাবি তুলেছেন, উত্তরবঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ অবিলম্বে রাজ্য বিপর্যয় ঘোষণা করতে হবে। তার কথায় 2023 সালে তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা না করায় বহু দুর্গত মানুষ ক্ষতিপূরণ এবং সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছিল। এবারে যেন সেই ভুল না হয়, বিজেপি সাংসদদের দাবি প্রশাসনিক গাফিলতি। বিহার বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। শনিবার নির্বাচনী ময়দান থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। তার ইঙ্গিত, আরজেডি নেতা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের অজেয়গড় রাঘবপুর থেকে তিনি প্রার্থী হতে পারেন। এই আসনে ভোটে লড়ার কথা বলে সরাসরি যাদব পরিবারের রাজনৈতিক ঘাঁটিতে আঘাত হানতে চেয়েছেন পিকে। পর্যবেক্ষকদের মতে এটা হলো স্নায়ুর চাপ তৈরি করা। পিকে এবার সেই খেলায় নেমেছেন। এর মধ্যে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি 51 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন জনপ্রিয় ভোজপুরি গায়ক রিতেশ পান্ডে, প্রাক্তন আইপিএস অফিসার আর.কে মিশ্র, কর্পূরী ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর প্রমুখ। তালিকায় 11 জন পিছিয়ে পড়া জাতি, 17 জন অতি পিছিয়ে পড়া জাতি, 9 জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং বাকিরা সাধারণ শ্রেণীর অন্তর্গত। বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপাচার্য কে.সি. সিনহা, ভোজপুরি শিল্পী রিতেশ রঞ্জন পান্ডে, একাধিক চিকিৎসক। অন্যদিকে তেজস্বীর বিরুদ্ধে লড়াইকে আরও উত্তপ্ত করে তুললেন প্রশান্ত কিশোর। এসআইআর এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাধা দিচ্ছেন তাতে কোনোভাবে তা পিছিয়ে গেলে আগামী মাসের 5 তারিখ থেকে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনই মন্তব্য করলেন ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখার।
নাগরাকাটায় উত্তরবঙ্গে বিজেপি এলাকা পরিদর্শনে গিয়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত দলের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হন। তাদের উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার ওন্দা বাসস্ট্যান্ডে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদেরকে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে। বিধায়ক অমরনাথ সাহা এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব নির্বাচন কমিশনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। এমনকি তার দাবি, মৃত ভোটারের নামও তৃণমূলের সৌজন্যেই এখন ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বিজেপি বিধায়কদের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কিট বলেন, এসআইআর নিয়ে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করছে। মৃত ভোটারের নাম তালিকায় থাকে বা বাদ যাবে। একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারের উপর যখন 356 ধারা প্রয়োগ করা যায় না, এটা বিধায়ক জানেন না বলেই তিনি দাবি করেন। প্রসঙ্গত, কালীপুজোর পর বাংলায় এসআইআর শুরু হতে পারে। বাংলায় এখন এসআইআর প্রস্তুতিও তুঙ্গে। গাজা ইস্যুতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুলে ধরা হায়দ্রাবাদের মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসির। নেতানিয়াহুকে বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা বলে তোপ দেখে ওয়েসি বললেন, আল্লাহ ওই গুন্ডার হিসেব নেবে। ইসরায়েল গাজা শান্তি চুক্তিকে সমর্থন জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে সাংবাদিক বৈঠক থেকে ওয়েসি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতানিয়াহু নেতৃত্বের প্রশংসা করেছেন। তবে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তুলবে, ওইসি এটা কি বলছেন? তাহলে বলি, আন্তর্জাতিক আদালত হলো সেই আদালত যখন কুলভূষণ পাকিস্তানের কারাগারে বন্দী হন এবং সেখানে তার মৃত্যুদণ্ড নেওয়ার পরিকল্পনা চলছিল, তখন এই আদালতের সাজায় স্থগিতাদেশ দেয়। উল্লেখ্য, ওইসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্টের কথা উল্লেখ করেছেন তাতে প্রধানমন্ত্রী লিখেছেন, আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনা সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। চলতি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শেষ হতে না হতেই ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেট খেলতে নেমে পড়বে। 19 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ। এই সিরিজের দল ঘোষণা হওয়ার পর থেকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দল ঘোষণার পরই নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, রবীন্দ্র জাডেজা এবং ভারতীয় ওয়ানডে দলের পরিকল্পনায় রয়েছেন। তা সত্ত্বেও আজই সফর থেকে বাদ পড়ায় তার ওয়ানডে কেরিয়ার নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা, এই বিষয়ে মুখ খুললেন জাডেজা। জানিয়ে দিলেন তিনি 2027 সালে বিশ্বকাপ খেলতে আগ্রহী। 34 বছর বয়সী তারকা অলরাউন্ডার সাংবাদিকদের বলেন, এই বিষয়টা তো আমার হাতে নেই, আমি খেলতে চাই, কিন্তু দিনের শেষে এই সিদ্ধান্তটা দলের অধিনায়ক, কোচ, নির্বাচক এবং ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আমায় না রাখার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমি যদি সুযোগ পাই তাহলে ভালো পারফর্ম করতে পারি, তাহলে সেটা তো ভারতীয় দলের জন্য লাভদায়ক হবে। জাডেজা বছরের শুরুতে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ভারত দলের অংশ ছিলেন। 2023 সালে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হারা ভারতীয় দলেও তিনি ছিলেন। সেই হতাশা এবং জাডেজার স্মৃতিতে অমলিন পরের বিশ্বকাপে তিনি আশাবাদী যে ভারতীয় দল গত বিশ্বকাপের থেকে আরও এক ধাপ এগোতে পারবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।